গল্পের শুরুটা হয় এক অন্ধকার বনভূমি থেকে, যেখানে এক ব্যক্তি প্রাণপণে পালানোর চেষ্টা করছে এই আশায় যে হয়তো সেই জঙ্গল থেকে বের হওয়ার পথ খুঁজে পাবে। কিন্তু জঙ্গল এত ঘন যে বাইরে যাওয়ার আর কোনো রাস্তা চোখে পড়ে না। সে সূর্যের দিকে তাকিয়ে সামনে এগোতে থাকে, কিন্তু সূর্য ধীরে ধীরে অস্ত যেতে শুরু করে। তবুও সে হার মানে না, ছুটতেই থাকে। দৌড়াতে দৌড়াতে সে একটি বোর্ডের সামনে গিয়ে পৌঁছায়, যেখানে লেখা থাকে পয়েন্ট অফ নো রিটার্ন 108, অর্থাৎ সেখান থেকে কেউ ফিরে আসে না। এটা দেখিয়ে সে আরো চিন্তিত হয়ে পড়ে। ধীরে ধীরে অন্ধকার আরো ঘন হতে থাকে, সাথেই পুরো জঙ্গলে এক অদ্ভুত ভয়ের আবহ ছড়িয়ে পড়ে। হঠাৎ ডানা ঝাপটানোর শব্দে এক বিরাট পাখি দল তার পাশ দিয়ে উড়ে যায়। অনেক মাইল ছুটেও সে একটি প্রাণীর ছায়াও দেখেনি। কি এমন আছে এখানে যাকে বন্য প্রাণীরাও এড়িয়ে চলছে? ভয়ে সে আরো দ্রুত দৌড়াতে শুরু করে, কিন্তু কয়েক ঘন্টা পর হঠাৎ এক জায়গায় এসে সে থেমে যায়। মুখে তার হতাশা নেমে আসে, কারণ সামনেই তার আবার সেই একই সাইনবোর্ড, পয়েন্ট অফ নো রিটার্ন 108। এবার সে বুঝতে পারে যতই সে দৌড়াক না কেন, এই জঙ্গল থেকে বের হওয়া এখন আর সম্ভব নয়। তাই সে লুকিয়ে থাকার জন্য কোনো এক জায়গা খুঁজতে থাকে, কিন্তু নিরাপদ আশ্রয় কোথাও ছিল না। অবশেষে সে একটি গাছে উঠে পড়ে, কিন্তু গাছে উঠতে গিয়ে হঠাৎ গাছের একটি ডাল ভেঙে যায়, আর সে অনেক উঁচু থেকে সজোরে মাটিতে পড়ে সে গুরুতরভাবে আহত হয় এবং তার শরীরে গভীরভাবে আঘাত লাগে। সে প্রায় অজ্ঞান হয়ে যাবে, কিন্তু ঠিক আগের মুহূর্তে আচমকা মাটি কাঁপতে শুরু করে। সাথেই দূর থেকে এক অদ্ভুত গর্জনের শব্দ ভেসে আসে। সেই শব্দ শুনে তার গলা শুকিয়ে যায়। কিছু বুঝতে পারার আগেই হঠাৎ এক অদৃশ্য শক্তি তাকে গায়েব করে দেয়। কি হয়েছিল তার সঙ্গে তা দেখানো হয় না, শুধু যন্ত্রণা ভরা চিৎকার তার ভেসে আসে। এবার দৃশ্য পাল্টে এক শহরকে দেখানো হয়, যেখানে মিনা নামের এক মেয়ে থাকে। সে একটি পাখির দোকানে কাজ করত। তার বস তাকে একটি গোল্ডেন টিয়া পাখি শহর থেকে দূরে একটি চিড়িয়াখানায় পৌঁছে দিতে বলে। বসের কথা মেনে মিনা টিয়া পাখিকে নিয়ে রওনা দেয়। গাড়িতে বসে সে মোবাইলে চিড়িয়াখানা লোকেশন সেট করে যাত্রা শুরু করে। কিছুক্ষণ পর শহর থেকে বাইরে বেরিয়ে সে একটি বোর্ডে অনেক নিখোঁজ মানুষের ছবি দেখতে পায়, অর্থাৎ অনেক মানুষ সেখান থেকে হারিয়েছে। কিন্তু মিনা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে সামনে এগিয়ে যায় এবং সময় বাঁচানোর জন্য সে শর্টকাট হিসেবে জঙ্গলের রাস্তা ধরে। অবশেষে সে জঙ্গলের গভীরে পৌঁছে যায়। সেখানে এসে সে বুঝতে পারে সে আটকে গিয়েছে। সে মোবাইলে ম্যাপ দেখে, কিন্তু কোনো নেটওয়ার্ক নেই। গাড়ির রেডিওটাও কাজ করছে না। মিনা ফিরে আসতে চায়, কিন্তু কোন দিক দিয়ে বেরোবে তা বুঝতে পারে না। কিছুক্ষণ পর হঠাৎ তার গাড়ি বন্ধ হয়ে যায়। গাড়ি থেকে নেমে সামনে তাকিয়ে সে দেখে সেই একই সাইনবোর্ড, পয়েন্ট অফ নো রিটার্ন 108। সে কিছুই বুঝতে পারে না, তাই সে টিয়া পাখির খাঁচা হাতে নিয়ে এগিয়ে যায় আশেপাশে সাহায্যের খোঁজে, কিন্তু চারপাশে কোনো সাহায্যের চিহ্ন নেই। অবশেষে সে আবার গাড়ির দিকে ফিরে আসে, কিন্তু সেখানে এসে সে দেখে তার গাড়ি উধাও। এ দেখে সে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। এক সময় তার মনে হয় হয়তো সে ভুল জায়গায় এসেছে। যেখানে গাড়ি রেখেছিল হয়তো এটা সেই জায়গা নয়, কারণ এই জঙ্গলের প্রতিটি স্থান একই রকম দেখাচ্ছিল। এদিকে অন্ধকার আরো ঘন হয়ে আসছিল। হঠাৎ আগের মতোই একটা বড় পাখির দল একসঙ্গে উড়ে যায়। মিনার ভয় এবার আরো বেড়ে যায়, কারণ মাটিও প্রবলভাবে কাঁপতে শুরু করে। তার মনে হতে থাকে কেউ নিশ্চয়ই আশেপাশে আছে। ঠিক তখনই সে দূরে কারো ছায়ামূর্তি দেখতে পায়। মিনা ছুটতে ছুটতে তার পিছনে গেলেও সেখানে কাউকে পায় না। ঠিক তখনই হঠাৎ মিনার চোখে পড়ে একজন বুড়ো মহিলা দৌড়ে যাচ্ছেন। মিনাও দ্রুত তার পিছনে ছুটে যায়। হঠাৎ সেই বুড়ো মহিলা আবার অদৃশ্য হয়ে যান। মিনা তাকে খুঁজতে খুঁজতে আরো এগোতে থাকলে দূরের জঙ্গলে একটি বড় ঘর দেখতে পায়, এবং সেই বুড়ো মহিলা ঘরের দরজা খুলে মিনার দিকে তাকিয়ে বলেন, যদি তুমি বাঁচতে চাও দ্রুত ভিতরে আসো। এ কথা শুনে মিনার চিন্তা না করে দ্রুত ঘরের দিকে ছুটে যায়। ভিতরে ঢুকতেই বুড়ো মহিলার দরজাটি লক করে দেন। মিনা লক্ষ্য করে ঘরটি বেশ অদ্ভুত, যেখানে বিরাট একটা আয়নার প্যানেল রয়েছে, আর সেই বুড়ো মহিলা বাদে আরো দুজন ব্যক্তি এখানে উপস্থিত। ঘাবড়ে গিয়ে মিনা প্রশ্ন করে, আমরা কোথায় এসে উঠেছি? বুড়ো মহিলাটি উত্তর দেন, এই স্থানটিকে আমরা ডিকোপ বলি। আমার নাম মেটলেন, এই মেয়েটির নাম কিয়ারা, আর ওই ছেলেটির নাম ড্যানিয়েল। এরপর মেটলেন মিনাকে বলেন, এখন আর কথা বলার সময় নেই, তুমি দ্রুত আমাদের সঙ্গে আয়নার সামনে দাঁড়াও, কারণ কেউ আমাদেরকে দেখতে আসবে। মিনা অবাক হয়ে জিজ্ঞেস করে, কে আমাদেরকে দেখতে আসবে? কিন্তু মেটলেন কোনো উত্তর দেয় না। ঠিক তখনই বাইরে থেকে এক অদ্ভুত আওয়াজ ভেসে আসতে শুরু করে। ভয় মিনা আবার জিজ্ঞেস করে, এই আওয়াজটা কিসের? কিয়ারা মিনার দিকে তাকিয়ে বলে, এদেরকে আমরা ওয়াচার্স বলি। তারা আয়নার অপর দিক থেকে আমাদেরকে দেখে, কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না। প্রতিদিন সূর্য ডোবার পর তারা এখানে আসে এবং আমাদের নজর রাখে। ভোরের সূর্য ওঠা পর্যন্ত আয়নার অন্য দিক থেকে সেই শোরগোল চলতেই থাকে। মিনা আবার জিজ্ঞেস করে, কি ধরনের আওয়াজ এটা? মেটলেন শান্ত গলায় বলেন,
ওয়াচার্স তোমাকে এখানে আসায় খুশি হয়েছে, তাই তারা তোমাকে দেখে তালি বাজাচ্ছে। মিনা ভীষণভাবে বিভ্রান্ত হয়ে পড়ে। সে যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু যাদেরকে মেটলেন ওয়াচার্স বললেন মিনা এখনো তাদেরকে দেখেননি। আসলে অন্য কেউই কখনো তাদেরকে দেখেনি। রাত পার হয়, ভোরের আলো ফুটতেই তারা সেই স্থান থেকে বাইরে আসে। মেটলেন জানায় ওয়াচার্স শুধু রাতের বেলায় বাইরে আসে, দিনের বেলায় জঙ্গলে আমরা স্বাধীনভাবে ঘুরতে পারি। মিনা পুরো রাত ধরে একটাই কথা ভাবছিল, কখন ভোর হবে এবং কিভাবে দ্রুত এই জঙ্গল থেকে বেরিয়ে যাবে। তাই ভোর হতেই সে জঙ্গলের দিকে ছুটে যায়। ঠিক তখন মেটলেন বাকি সবাইকে তাকে থামাতে মানা করে, যেন তিনি আগেই জানতেন যে মিনা এই জঙ্গল থেকে বের হতে পারবে না এবং শেষ পর্যন্ত ফিরে আসবে। মিনা চলে যাওয়ার আগে মেটলেন তাকে বলেন, তোমার এই সিদ্ধান্ত ঠিক নয়, এই জঙ্গল থেকে বের হওয়ার কোনো পথ নেই। রাত পড়ার আগে আমাদেরকে এই ঘরে ফিরে আসতে হবে, তুমি দেরি করলে তোমার জীবন বিপন্ন হবে। কিন্তু মিনা কারো কথা শোনে না। টিয়া পাখিকে সঙ্গে নিয়ে সে দ্রুত এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর পয়েন্ট অফ নো রিটার্ন লেখা সাইনবোর্ডটি সে আবার দেখতে পায়। এটি দেখে সে ভয় পায়, কিন্তু হাল ছাড়ে না। সূর্যের দিকে তাকিয়ে সে সামনে এগিয়ে যেতে থাকে। তবুও জঙ্গলের বাইরে বের হতে সে সফল হয় না, বরং হঠাৎ করে পথ শেষ হয়ে যায়। মিনা দেখে সে এখন একটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে। চারিদিকে যতদূর চোখ যায় শুধুই জঙ্গল, আর কিছুই নেই। ঠিক তখনই হঠাৎ কেউ তার কাঁধে হাত রাখে। ভয়ে সে পিছনে ঘুরে দেখে মেটলেন তার পাশে দাঁড়িয়ে আছেন। মেটলেন তাকে শান্ত স্বরে বলেন, ভয় পেও না, তুমি একমাত্র নও যে এখান থেকে বের হওয়ার চেষ্টা করে হেরে গেছো। আমরাও তোমার মতো চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত হেরে গিয়ে এখানেই থেমে গিয়েছি। এই জঙ্গল থেকে বের হওয়ার কোনো পথ নেই, চলো তোমাকে কিছু দেখাই। মেটলেন মিনাকে জঙ্গলের ভিতরে নিয়ে যান। তিনি বলেন, এই জঙ্গল একজন শিকারী আর আমরা তার শিকার। যদি বেঁচে থাকতে চাও তো আমাদের সঙ্গেই থাকো। এরপর তিনি পয়েন্ট অফ নো রিটার্ন লেখা অনেকগুলো সাইনবোর্ড দেখান, যা জঙ্গলের চারপাশে বৃত্তকারে লাগানো ছিল, আর তাদের ঘরটি ছিল সেই বৃত্তকারের মাঝখানে। মেটলেন বলেন, এগুলো আমাদের ঘর থেকে আধা দিনের পথ দূরে লাগানো, আর যদি এগুলোকে ইগনোর করে সামনে এগিয়ে যাও তাহলে ফিরে আসা কঠিন হবে। তাই চোখে পড়লে কখনো এগুলোকে ইগনোর করো না। মিনা জিজ্ঞেস করে, এসব কে বানিয়েছে? মেটলেন উত্তর দেন, একজন প্রফেসর এগুলো তৈরি করেছেন, কিন্তু কেউ এখনো তাকে দেখেনি। রাত হলে তারা আবার ঘরে ফিরে আসে। প্রতি রাতে ওয়াচার্স তাদেরকে দেখার জন্য আসে। সেই রাতে ইয়ারা নামের মেয়েটি ওয়াচার্সদের সামনে নাচ করে দেখায়, কারণ এগুলো তারা পছন্দ করে। এমনটা নয় এই চারজনকে প্রতি রাতে ওয়াচার্সদের সামনে দাঁড়িয়েই থাকতে হতো, বরং তাদের যা ইচ্ছে তারা তাই করতে পারত, কিন্তু কখনো তারা তাদের দিকে পিঠ দেখাতে পারতো না। যদি করতো ওরা খুব রেগে যেত। রাতে তাদের একমাত্র সমস্যা ছিল ওয়াচার্স, কিন্তু দিনের বেলাতেও তাদের নানান সমস্যার মুখোমুখি হতে হতো। প্রতিদিন তারা জঙ্গল থেকে শিকার সংগ্রহ করে নিজেদের খাবারের ব্যবস্থা করতে হতো। তাই পরের দিন কিয়ারা এবং মিনা দুজনেই জঙ্গলে শিকার করতে যায়। মিনা কিয়ারাকে জিজ্ঞেস করে, আসলে এই ওয়াচার্স কি চায়? কিয়ারা বলে, আমারও তেমন কিছু জানা নেই, কিন্তু ওয়াচার্সরা আমাদের দেখছে, এমনকি আমাদেরকে পর্যবেক্ষণও করছে। যদি আমরা ওদেরকে দেখি আমরা পাগল হয়ে যাব, কারণ তারা খুবই ভয়ঙ্কর দেখতে। এরপর কিয়ারা মিনাকে একটি গর্ত দেখিয়ে বলে, এরকম অনেক গর্ত এই জঙ্গলে রয়েছে। দিনের বেলায় সমস্ত ওয়াচার্স এই গর্তগুলোর ভিতরে থাকে, আর রাতের বেলায় তারা বাইরে আসে। দিনের বেলায় তারা বাইরে বের হয় না, কারণ সূর্যের আলোয় তাদের ত্বক পুড়িয়ে দিতে পারে। এরপর কিয়ারা আরো জানায়, আমি 5 মাস আগে আমার স্বামীর সঙ্গে এই জঙ্গলে এসেছিলাম, তখন থেকেই আমরা এখানে আটকে আছি। আজ থেকে 6 দিন আগে কিয়ারার স্বামী জঙ্গলে পথ খুঁজতে বেরিয়েছিলেন। কিয়ারা তাই এই আশায় আছে তিনি অবশ্যই ফিরে আসবেন এবং সবাইকে নিরাপদে এখান থেকে বের করে নিয়ে যাবেন। তখনই আমরা জানতে পারি যে কিয়ারার স্বামী ছিল সেই ব্যক্তি যাকে গল্পের শুরুতে দেখানো হয়েছিল, কিন্তু জঙ্গলের মধ্যে কেউ তাকে টেনে নিয়ে গিয়েছিল এবং এখন আর সে বেঁচে নেই। এই কথোপকথনের মধ্যে তারা দুজনে আবার ঘরে ফিরে আসে। সেখানে মেটলেন মিনাকে বাঁচার জন্য 3টি নিয়ম বোঝান। 1, রাতের বেলায় ঘরের দরজা খোলা যাবে না। 2, রাতে আয়নার দিকে কখনো পিঠ গড়া যাবে না। আর 3, দিনের বেলায় গর্তগুলোর কাছে যাওয়া যাবে না এবং যতটা সম্ভব আলোয় থাকতে হবে। মেটলেন বলে, যতক্ষণ তুমি এই নিয়মগুলো মেনে চলবে ততক্ষণ বেঁচে থাকবে। কিন্তু মিনা মেটলেনের কথায় পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। সে রাতেই সে ওয়াচার্সদের সম্পর্কে আরও জানতে চায়। তাই সে আয়নার কাছে গিয়ে কান লাগিয়ে শোনার চেষ্টা করে, কিন্তু যখন সে কিছুই শুনতে পায় না তখন মেটলেনের ওয়াচার্সদের সম্পর্কে বলা কথাগুলোকে ধোঁকা বলে মনে করে। ফলে নিয়ম ভেঙে সে নিজের শরীর আয়নার অপর দিকে ঘুরিয়ে ঘুমিয়ে পড়ে। এভাবে পিঠ দেখানোতেই ওয়াচার্স রেগে যায়। তারা জোরে জোরে আয়নার উপর আঘাত করতে শুরু করে। এই শব্দে মেটলেন আতঙ্কিত হয়, দ্রুত মিনাকে বলে, তাৎক্ষণিকভাবে আয়নার দিকে মুখ ফেরাও। মিনা ঘুরে দাঁড়াতেই ওয়াচার্সদের ক্রোধ ধীরে ধীরে কমে আসে, অর্থাৎ যখন কেউ ওয়াচার্সকে পিঠ দেখায় তখন তা অপমান হিসেবে নেয়। পরের দিন সকাল হতে মিনা আর ড্যানিয়েল শিকার করতে যায়। মিনা ড্যানিয়েলকে জিজ্ঞেস করে, আজ পর্যন্ত
তুমি কি কোনো ওয়াচার্স দেখেছো? ড্যানিয়েল উত্তর দেয়, না, আজ পর্যন্ত আমি কোনো ওয়াচার্স দেখিনি। আর যারা ওয়াচার্সকে দেখে তারা আর বেঁচে থাকে না। এরপর মিনা তাকে বোঝায়, আমার মনে হয় এইসব মেটলেনের বানানো গল্প, যাতে আমাদেরকে এখানে আটকে রাখা যায়। তাই আমাদেরকে এই গর্তগুলো পরীক্ষা করা উচিত, হয়তো সেখান থেকেই বেরোনোর পথ পাওয়া যাবে। ড্যানিয়েল দীর্ঘদিন ধরে এখানে আটকে থেকে ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সেও এই জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করতে চায়। এর ফলে সে মিনার কথায় রাজি হয়। এরপর দুজনেই তারা একটি গর্তের কাছে পৌঁছায়। মিনা নিজের কোমরে একটি দড়ি বেঁধে গর্তের ভিতরে নামতে শুরু করে। দড়ির অন্য প্রান্তটি ড্যানিয়েলের হাতে থাকে, যাতে কোনো বিপদ হলে সে দ্রুত মিনাকে উপরে তুলতে পারে। নিচে পৌঁছে মিনা দেখতে পায় সেখানে প্রচুর জিনিসপত্র ছড়িয়ে আছে। সেগুলোকে সে একত্র করে। এগুলো ছিল তাদেরই, যারা এই জঙ্গলে ওয়াচার্সদের শিকার হয়েছিল। ড্যানিয়েল দড়ির সাহায্যে ক্যামেরা, সাইকেল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র উপরে তুলে নেয়। মিনা এখন অপেক্ষা করতে থাকে যে কখন ড্যানিয়েল দড়ি নিচে ফেলবে, যাতে সে উপরে উঠতে পারে। ঠিক তখনই গর্তের ভিতর থেকে কোনো কিছু নড়াচড়ার শব্দ শোনা যায়। ভয়ে মিনা দ্রুত ড্যানিয়েলকে দড়ি নামানোর সংকেত দেয়। হঠাৎ একটি ওয়াচারের হাত অন্ধকার থেকে বেরিয়ে তাকে ধরতে এগিয়ে আসে, কিন্তু মিনা দিনের আলোয় দাঁড়িয়েছিল। সূর্যের আলো ওয়াচারের হাতে পড়তেই হাতটি ঝলসে ওঠে। এই সুযোগে ড্যানিয়েল দ্রুত দড়ি নিচে ফেলে দেয়, আর মিনা উপরে উঠে আসে। সব জিনিসপত্র নিয়ে তারা তাদের নিরাপদ ঘরে ফিরে আসে। সেখানে মেটলেন মিনাকে জিজ্ঞেস করে, এই জিনিসগুলো কোথা থেকে পেলে? তারা মিথ্যে বলে, জঙ্গল থেকে পেয়েছি। মেটলেন অনেক দিন ধরে এই জঙ্গলে বসবাস করতেন। তিনি বুঝতে পারেন এই জিনিসগুলো জঙ্গল থেকে নয়, বরং ওই গর্ত থেকে আনা হয়েছে। তাই তিনি মিনাকে সরাসরি জিজ্ঞেস করেন, বলো তো তুমি গর্তের ভিতরে কি দেখেছো? কিন্তু মিনা কিছুই বলে না। তাদের ভেতরে এক ধরনের উত্তেজনা এখন কাজ করছিল, কারণটা আজকে রাতে ওরা ওয়াচার্সদের দেখার চেষ্টা করবে। মিনা গর্ত থেকে একটি ক্যামেরা এনেছিল, আর ড্যানিয়েল কোনোভাবে সেটি টিভির সঙ্গে যুক্ত করে, যাতে তারা টিভির পর্দায় ওয়াচার্সদের দেখতে পায়। এরই মধ্যে মেটলেন বারবার বোঝানোর চেষ্টা করেন যে তোমরা ভুল করছো, কিন্তু মিনা ও ড্যানিয়েল তার কথা একদমই শোনে না। সেই রাতে তারা ওয়াচার্সদের জন্য অপেক্ষা করছিল, কিন্তু গভীর রাত পর্যন্ত কোনো ওয়াচার্স তাদেরকে দেখতে আসে না। কিছুক্ষণ পর হঠাৎ অদ্ভুত কিছু ঘটনা করতে শুরু করে। তারা আলোচনায় ব্যস্ত থাকতেই দরজায় ঠক ঠক শব্দ শোনা যায়। তারা দ্রুত টিভির দিকে তাকায়। সেখানে একজন মানুষের পা দেখা যাচ্ছিল। বাইরে থাকা ব্যক্তি কিয়ারার স্বামীর কণ্ঠে কথা বলছিল এবং দ্রুত দরজা খুলতে বলছিল। কিয়ারা ভাবছিল নিশ্চয়ই তার স্বামী বেরোনোর পথ খুঁজে পেয়েছেন, তাই সে তাড়াতাড়ি দরজা খুলতে এগিয়ে যায়। কিন্তু মেটলেন মাঝপথে এসে তাকে থামান এবং বলেন, আমি জানি বাইরে তোমার স্বামী নেই। কারণ মেটলেন জানতেন রাতের অন্ধকারে কোনো মানুষ এই ঘরে পৌঁছাতে পারে না। তবুও কিয়ারা বিশ্বাসই করতে পারছিল না। সে দরজা খোলার চেষ্টা করে। তখন মেটলেন তাকে বলেন, সে তোমাকে ফাঁদে ফেলাচ্ছে, তাই তাকে এমন কিছু প্রশ্ন করো যার উত্তর শুধু তুমি আর তোমার স্বামীই জানো। কিয়ারা বাইরে থাকা ব্যক্তিকে একটি বই সম্পর্কিত প্রশ্ন করে, যার উত্তর তার স্বামী জানার কথা, কিন্তু বাইরে থাকা ব্যক্তি কোনো উত্তর দিতে পারে না। তখন তারা বুঝতে পারে এটি আসলে একজন ওয়াচার। দরজা না খোলায় ওয়াচার বাইরে লাগানো ক্যামেরা ভেঙে দেয়। এইভাবে তারা বুঝতে পারে ওয়াচার মানুষের উপর নিতে পারে। ওয়াচার তাদের এই কাজের জন্য খুব রেগে যায় এবং দ্রুত আয়নার দিকে আঘাত করতে শুরু করে। ফলে আয়নায় একটি বড় ফাটল ধরে। মেটলেন বুদ্ধিমত্তার সঙ্গে সবাইকে এক লাইনে দাঁড় করিয়ে আয়নার দিকে মুখ করিয়ে দেন। এতে ওয়াচার্সদের রাগ কিছুটা কমে যায়। এরপর মিনা মেটলেনকে বলে, হ্যাঁ, আমরা সেই গর্ত থেকেই জিনিসপত্রগুলো এনেছিলাম। এই কথা শুনে মেটলেন খুব রেগে যান, কারণ তারা দ্বিতীয় নিয়মও ভেঙেছে। পরের দিন সকালে মেটলেন গর্ত থেকে আনা সমস্ত জিনিসপত্র আবার গর্তে ফেলে দেন। এতে ওয়াচার্সদের রাগ কিছুটা শান্ত হয়। কিন্তু এরপর জঙ্গলে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে, যার সবচেয়ে বেশি প্রভাব পড়ে কিয়ারার উপর। কিয়ারা এতদিন যে আশা করেছিল যে তার স্বামী বেঁচে আছেন এবং একদিন ফিরে এসে তাকে উদ্ধার করবেন, এবার বুঝতে পারে তার স্বামী আর কখনোই ফিরবে না। এই উপলব্ধি তাকে ভিতর থেকে সম্পূর্ণ ভেঙে দেয়। সে সিদ্ধান্ত নেয় ওয়াচার্সের গর্তগুলোর একটিতে লাফ দিয়ে নিজের জীবন শেষ করবে, কারণ এখন তার বাঁচার আর কোনো কারণ নেই। সে লাফ দিতেই যাচ্ছিল, ঠিক তখনই মিনা এসে তাকে বাঁচিয়ে নেয়। এই সময় আমরা দেখি ড্যানিয়েল হঠাৎ রেগে গিয়ে সে মেটলেনকে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে। ড্যানিয়েল বলে, এবার থেকে আমি এই বুড়ির আর কোনো নিয়ম মানব না, এখন থেকে শুধু আমার কথাই চলবে। এদিকে রাত নেমে আসছিল, তাই ড্যানিয়েল দ্রুত ঘরের দিকে দৌড়ে যায় এবং কিয়ারাও তার সঙ্গে যায়। কিন্তু মিনা পিছনে থেকে মেটলেনের বাঁধন খুলে দেওয়ার চেষ্টা করতে থাকে। অন্যদিকে ড্যানিয়েল কিয়ারাকে নিয়ে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দেয় এবং মিনা ও মেটলেনকে বাইরে ওয়াচার্সদের মুখোমুখি রেখে দেয়। মিনা ও মেটলেন বারবার ড্যানিয়েলের কাছে দরজা খুলে দেওয়ার জন্য অনুরোধ করে, প্লিজ দরজাটা খোলো। তারা কাঁদতে কাঁদতে বলে, কিন্তু ড্যানিয়েল দরজা খোলে না। চারপাশে ধীরে ধীরে অন্ধকার নেমে আসে। ওয়াচার্স আসার এবার সময় হয়ে যায়।
বাধ্য হয়ে তারা একটি ঘন গাছের নিচে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওয়াচার্সদের গর্জন শোনা যায়। এবার মিনা ও মিটলেনের সঙ্গে আমরা ওয়াচার্সদের এক ঝলক দেখি। ওরা লম্বা পাতলা এবং ভয়ঙ্কর আকৃতির। প্রত্যেকে নিজেদের গর্ত থেকে বেরিয়ে নিরাপদ ঘরের দিকে এগিয়ে আসে মানুষগুলোকে দেখার জন্য। কিন্তু ঘরের সামনে এসে যখন তারা দেখে মিনা ও মিটলেন সেখানে নেই, তখন তারা জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে যেন তাদেরকে খুঁজে বের করে শেষ করে দেবে। ওয়াচার্সরা দূরে যেতে সুযোগ বুঝে মিনা ও মিটলেন দ্রুত নিরাপদ ঘরের দিকে ফিরে আসে। তারা কান্না করতে করতে আবার ড্যানিয়েলের কাছে দরজা খোলার জন্য অনুরোধ করে। এবার একটু ড্যানিয়েলের মনে দয়া জাগে এবং সে দরজা খুলে দেয়। ভিতরে ঢোকার পর প্রথমেই মিটলেন ড্যানিয়েলের উপর রেগে যান। এরপর তিনি সবাইকে আয়নার সামনে দাঁড় করান এবং ওয়াচার্সদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানান। মিটলেন বলেন, এখন পর্যন্ত আমরা অনেক নিয়ম ভেঙেছি, তাই আমার মনে হয় এবার ওয়াচার্স আমাদের ক্ষমা করবে না। তিনি বলেন, প্রকৃতপক্ষে যখন আমি প্রথম এখানে এসেছিলাম আমি তখন এমন কিছু দেখেছিলাম যা আমাকে স্তম্ভিত করে দিয়েছিল, কারণ আমি নিজেরই একটা ডুপ্লিকেট দেখেছিলাম। আসলে সেটি ছিল একটি ওয়াচার্স যে আমার রূপ নেওয়ার চেষ্টা করছিল, তবে তার চোখ আর চুল একেবারেই নিখুঁত ছিল না। মিনা জিজ্ঞেস করে, আসলে এই ওয়াচার্স কি জিনিস? মেটলান উত্তর দেন, এরা আসলে ফেয়ারিস, যা এক সময় মানুষের সঙ্গে একই সাথে থাকতো। ফেয়ারিস গুলো ছিল পাকাওয়ালা জাদুকারী প্রাণী, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে তাদের শক্তি নিয়ে ভয় তৈরি হয়। মানুষ ভাবতে শুরু করে এই শক্তিশালী প্রাণীরা একদিন তাদের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে, তাই মানুষ ফেয়ারিস গুলোকে ধ্বংস করার পরিকল্পনা করে। মানুষের সংখ্যা বেশি ছিল, তাই ফেয়ারিস গুলো তাদের সঙ্গে লড়াই করে টিকতে পারেনি। শেষ পর্যন্ত মানুষ তাদেরকে জঙ্গলের একটি বিশেষ গর্তে বন্দী করে দেয় এবং এক অভিশাপের মাধ্যমে চিরদিনের জন্য সেখানেই আটকে রাখে। শত শত বছর ধরে ফেয়ারিস গুলো সেই গর্তে বন্দী ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা মাটির নিচে ছিদ্র করে বেরোনোর পথ তৈরি করে। আজকে সেই ফেয়ারিস গুলোই ওয়াচার্সের রূপে গর্ত থেকে বের হয়ে আমাদের সামনে আসে। যদিও শত শত বছর মাটির নিচে থাকার কারণে তাদের পাকা আর জাদুকরী শক্তি হারিয়েছে এবং সূর্যের আলো তাদের জন্য কষ্টকর, তবু তাদের রূপান্তরিত হওয়ার ক্ষমতা এখনো রয়ে গেছে। এই কথা শুনে ড্যানিয়েল জিজ্ঞেস করে, ওয়াচার্স আমাদের কাছ থেকে কি চায় আর কেনই বা তারা প্রতিদিন আমাদেরকে দেখতে আসে? মিটলেন উত্তর দেন, তারা আমাদেরকে পর্যবেক্ষণ করে, আমাদের রূপ নেয় আর আমাদের আচরণ, কথা বলার ভঙ্গি সবকিছুই শিখে, যাতে একদিন আমাদের মতো হয় মানুষের সমাজে মিশে যেতে পারে। মিটলেন যখন এইসব ব্যাখ্যা করছিলেন ঠিক তখনই হঠাৎ সব ওয়াচার্স আবার ফিরে আসে। তারা যখন দেখে মিটলেন আর মিনা আবার ঘরে ফিরে এসেছে তখন প্রচন্ড রেগে যায় এবং দরজা ভাঙার চেষ্টা শুরু করে। চারজন দ্রুত একটি টেবিল টেনে এনে দরজার সামনে ঠেস দিয়ে রাখে যাতে ওয়াচার্স ভিতরে ঢুকতে না পারে, কিন্তু তাদের শক্তি অনেক বেশি ছিল। তারা বুঝতে পারে খুব শিগগিরই দরজা ভেঙে যাবে। ঠিক সেই সময় তারা লক্ষ্য করে টেবিলটা সরানোর কারণে কার্পেটটা উল্টে গিয়েছে, আর কার্পেট সরাতেই নিচে একটি বড় লোহার গেট দেখা যায়। দ্রুত গেট খুলে তারা আবিষ্কার করে নিচে একটি বিরাট বাংকার রয়েছে। এক মুহূর্ত দেরি না করে তারা বাংকারের ভিতরে নেমে যায় এবং উপরের লোহার গেট বন্ধ করে। তারা তো অবাক, এত বড় একটা বাংকার এখানে ছিল, অথচ তারা এর আগে কিছুই জানতো না। বাংকারের ভিতরে ছিল নানান সুবিধা, হাজার হাজার দিনের খাবার, একটি কম্পিউটার, আরো অনেক প্রয়োজনীয় জিনিসপত্র। মিনা জানতে চায় এই জায়গাটি কে তৈরি করেছে, তাই সে কম্পিউটার চালু করে। কম্পিউটারের অনেক তথ্য সংরক্ষিত ছিল, সেগুলো খুলে তারা জানতে পারে এই পুরো জায়গাটি তৈরি করেছিলেন প্রফেসর মার্টিন। আসলে প্রফেসর এই সৃষ্টিজাত প্রাণীদের সম্পর্কে জানতেন এবং ওয়াচার্স নিয়ে গবেষণা করতে চেয়েছিলেন। সেই উদ্দেশ্যেই তিনি এই বাংকার তৈরি করেছিলেন। অর্থের লোভ দেখিয়ে তিনি অন্যান্য মানুষদের কাজের জন্য এখানে নিয়ে আসতেন। রাতে শ্রমিকদের উপরের ঘরে রেখে নিজে বাংকারে লুকিয়ে যেতেন, আর ওয়াচার্স তখন সেই মানুষদের আক্রমণ করত। পরের একটি ভিডিওতে প্রফেসর মার্টিনকে বলতে শোনা যায়, গবেষণার সময় আমি একটি বিশেষ ফেয়ারি খুঁজে পেয়েছি যে আলোতেও গর্ত থেকে বের হতে পারে, আর সেই ওয়াচার্স একটি শিশুর নিখুঁত রূপ নিয়েছিল, এমন রূপ যা কেউ সন্দেহ করতে পারতো না। সে খুবই শান্ত ছিল এবং আমাকে হত্যা করেনি, তাকে আমি এখানে নিয়ে এসেছি। এরপর প্রফেসর ক্যামেরাটা অন্যদিকে ঘোরান। তারা দেখে শিশু রূপ নেওয়া সেই প্রাণীটিকে একটি খাঁচার ভিতর বন্দি করে রাখা হয়েছে। কেউ জানে না প্রফেসর তার উপর কি ধরনের পরীক্ষা চালাচ্ছিলেন। সেই কম্পিউটারে অনেক ভিডিও ছিল এবং প্রতিটি ভিডিওতে কিছু না কিছু তথ্য দেওয়া ছিল, কিন্তু মিনা শুধু জানতে চেয়েছিল শেষ পর্যন্ত কি ঘটেছিল, তাই সে সবচেয়ে শেষের ভিডিওটা চালায়। সেখানে দেখা যায় প্রফেসর নিজে এবং সেই বিশেষ ফেয়ারিটাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে মৃত্যুর আগে প্রফেসর জঙ্গলে আটকে পড়া মানুষদের বাঁচার একটি উপায় জানিয়ে দেয়। তিনি বলেন, বিকেলের সময় যে দিক দিয়ে পাখিরা উড়ে যায় সেই দিকে অনুসরণ করলে এই জঙ্গল থেকে বের হওয়া সম্ভব। রেকর্ড করা বার্তায় তিনি আরো বলেন, যদি কেউ এই জঙ্গল থেকে বের হতে পারো তবে বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমার সমস্ত গবেষণা ধ্বংস করে দিও, কারণ এখানে এসে আমি ভীষণ ভুল করেছি। প্রফেসর এরপর উপরে চলে যান। কিছুক্ষণ পর উপর থেকে দুটো গুলির শব্দ শোনা যায়। এতে বোঝা যায় প্রথমে তিনি সেই বিশেষ প্রাণীটিকে হত্যা করেন, তারপর নিজেও নিজের জীবন শেষ করেন। ভিডিও শেষ হয়ে যায়। আজকের রাত তাদের জন্য এক অদ্ভুত অনুভূতির, যেখানে ভয়, শোক আর স্বস্তি একসঙ্গেই মিলে আছে, কারণ অবশেষে তারা এই জঙ্গল থেকে বের হওয়ার একটি পথ পেয়েছে।
পরের সকালে সবাই ব্যাংকার থেকে বের হয়ে দেখে তাদের নিরাপদ ঘরটি ওয়াচার সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলেছে। তাই আজই তাদের বাধ্য হয়ে এই জঙ্গল ছাড়তে হবে, না হলে তারা বড় বিপদে পড়বে। কারণ রাতের অন্ধকারে লুকোনোর মতো আর কোনো নিরাপদ আশ্রয় নেই। তারা জঙ্গলের ভিতর দিয়ে বেরোনোর পথে এগোতে শুরু করে। প্রফেসর বলেছিলেন পাখিরা সাধারণত বিকেলের দিকে যেদিকে উড়ে যায় সেদিকেই মুক্তির পথ। সেই কারণে মিনা তার কাছে থাকা প্যারটটিকে মুক্ত করে দেয়। প্যারট যেই দিকে উড়ে যায় তারা সেই দিক অনুসরণ করে এগোতে থাকে। পথে তারা একটি বিশাল সমাধি পায়। সেটা দেখে মেটলেন বলেন এক সময় মানুষের সঙ্গে ওয়াচার্সরা এখানে বসবাস করত, কিন্তু মানুষ তাদের সঙ্গে প্রতারণা করেছিল। তাদেরকে এই গর্তে আটকে তার মুখ চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছিল। কয়েক ঘন্টা হাঁটার পর তারা একটি নদীর কাছে পৌঁছায়। সেখানে তারা প্রফেসরের একটি নৌকো খুঁজে পায়। নৌকোটি দেখে তাদের মধ্যে আশার আলো জন্মায়, কিন্তু তাদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী থাকে না। ধীরে ধীরে অন্ধকার নেমে আসে আর ওয়াচার্সদের আসার সময় হয়ে যায়। তারা প্রফেসর মার্টিনের নৌকায় উঠতে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে সাহায্যের জন্য চিৎকার শোনা যায়। পেছনে তাকিয়ে ড্যানিয়েল দেখে কিয়ারার স্বামী আহত অবস্থায় দাঁড়িয়ে সাহায্য চাইছে। বাকিরা তখন নৌকার দিকে। ড্যানিয়েল একাই তার সাহায্যের জন্য এগিয়ে যায় এবং সে কিয়ারার স্বামীকে টেনে নৌকার দিকে আনতে থাকে। কিন্তু ঠিক তখন বাকিরা ভয়ঙ্কর কিছু দেখতে পায়। ড্যানিয়েল যাকে সাহায্য করতে গিয়েছিল সে আসলে একজন ওয়াচার, যে কিনা কিয়ারার স্বামীর রূপ ধারণ করেছিল। এরা কিছুই করতে পারে না, কিন্তু ওয়াচার্স ড্যানিয়েলকে গুরুতরভাবে আহত করে। তারা জানতো ওয়াচার্সরা নদী পার করতে পারে না, তাই শেষ পর্যন্ত তারা নদী পার হয়ে শহরের দিকে পৌঁছে যায় আর পেছনে ফেলে যায় সেই ভয়ঙ্কর জঙ্গল। কিন্তু এই গল্পের আসল টুইস্ট এখানেই আসে। শহরে পৌঁছানোর পর তারা তিনজন তিন দিকে চলে যায়। কয়েকদিন পর মিনা প্রফেসর মার্টিনের নির্দেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে আসে তার সমস্ত গবেষণার ডাটা ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে। ডাটা ধ্বংস করে দেওয়ার আগে মিনা সেখানে একটি টেপ রেকর্ড খুঁজে পায়, আর সেই টেপ থেকে মিনা একটি নতুন রহস্য জানতে পায়। হাজার হাজার বছর আগে যখন মানুষ ও ফেয়ারিরা একই সঙ্গে বসবাস করত, তখন তাদের মধ্যে বিবাহ হতো। আর মানুষ ও ফেয়ারির মধ্যে যে সন্তান জন্ম নিত তাদের শরীরে দুই জাতিরই গুণাবলী থাকতো, আর তাদেরকে বলা হতো হাফলিংস। এই হাফলিংসদের একটি বিশেষ ক্ষমতা ছিল। এরা এতটাই নিখুঁত রূপ পরিবর্তন করত যে মৃত মানুষের রূপও ধারণ করতে সক্ষম ছিল। প্রফেসরের ধারণা ছিল যখন মানুষ ফেয়ারিসদের জঙ্গলের গর্তে বন্দী করে, তখন হাফলিংসরা গোপনে মানুষের রূপ নিয়ে তাদের মধ্যেই বসবাস শুরু করে। সেখানে মিনা আরো কিছু পুরনো ছবি পায় যা তাকে সম্পূর্ণ স্তম্ভিত করে দেয়। ছবিগুলোতে দেখা যায় প্রফেসরের পাশে যে মহিলা দাঁড়িয়ে আছেন তিনি আর কেউ নন, মেটলেন। আসলে প্রফেসরের স্ত্রী ছিলেন মেটলেন। মিনা ভীষণভাবে বিভ্রান্ত হয়ে পড়ে। মেটলেন তাকে এত বড় সত্য আগে কেন বলেনি? এই তথ্য শেয়ার করার জন্য মিনা কিয়ারার কাছে যায়। সে বলে যে মেটলেনকে আমরা জঙ্গলে দেখেছিলাম তিনি আসলে প্রফেসর মার্টিনের স্ত্রী, কিন্তু তিনি আমাদের সত্যটা জানায়নি কারণ তিনি নিজেও মানুষ নন, বরং রূপ পরিবর্তন করতে সক্ষম একটি ফেয়ারি। মিনা আরও জানায় প্রফেসরের স্ত্রী বহু বছর আগে ক্যান্সারে মারা গিয়েছিলেন। একথা শুনে কিয়ারা অবাক হয়ে প্রশ্ন করে তাহলে যে মেটলেন এতদিন আমাদের সঙ্গে ছিলেন তিনি আসলে কে? মিনা গম্ভীরভাবে শ্বাস নিয়ে বলে এখন সব পরিষ্কার হচ্ছে। প্রফেসর তার স্ত্রীর মৃত্যুর শোক সহ্য করতে পারছিলেন না। তিনি যে কোনো মূল্যে তাকে ফিরে পেতে চেয়েছিলেন। যখন তিনি রূপ পরিবর্তনকারী ফেয়ারিদের সম্পর্কে জানতে পারলেন তখন একটি বিশেষ ফেয়ারিকে বন্দী করে রাখলেন, যে একটি শিশুর নিখুঁত রূপ নিয়ে তার সামনে এসেছিল এবং তাকে ফোর্স করলেন তার স্ত্রী রূপ নিতে। কারণ সেই ফেয়ারি বাকিদের মতো ছিল না, কারণ সে দিনের বেলাতেও বাইরে আসতে পারত। মিনা বলে আমি মেটলেনকে যে কোনো ভাবে এখানে ডেকে আনছি, কারণ আমাদের আবার তাকে জঙ্গলে পাঠাতে হবে। একটু পরেই বাইরে একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে যে ব্যক্তি নেমে আসে তা দেখে মিনার যেন শ্বাস আটকে যায়, কারণ সে ছিল কিয়ারা। অর্থাৎ এতক্ষণ যিনি মিনার সঙ্গে ছিলেন তিনি আসলে কিয়ারা নন, তিনি ছিলেন মেটলেন। কিয়ারার রূপ ধারণ করে। কিয়ারা যখন ঘরে প্রবেশ করে ঠিক তখনই মেটলেন কিয়ারার স্বামীর রূপ ধারণ করে তাকে অচেতন করে ফেলে। মিনা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে শেষ পর্যন্ত তুমি কি চাও? মেটলেন প্রচন্ড রাগে বলে আমি ফেয়ারিদের সবচেয়ে ভিন্ন প্রজাতির একজন। ছোটবেলা থেকেই আমার সঙ্গীরা আমাকে উপহাস করত, তারা আমাকে নিজেদের মধ্যে রাখতো না কারণ আমি সবার থেকে আলাদা ছিলাম। সেই জঙ্গলে যখন আমি একা পড়েছিলাম তখন আমার একটাই ইচ্ছে ছিল জঙ্গল ছেড়ে মানুষের মধ্যে গিয়ে মিশে থাকা। সে একটু থেমে আবার বলে তারপর একদিন প্রফেসর সেখানে এলেন আর তিনি আমাকে খাঁচায় বন্দি করলেন। তিনি প্রতিশ্রুতি দিলেন যদি আমি তার স্ত্রী রূপ ধারণ করি তবে তিনি জঙ্গল থেকে আমাকে বের করে নিয়ে যাবে। আমিও তার কথায় বিশ্বাস রাখলাম। এরপর সে আমাকে মেটলেনের সমস্ত কিছু শেখাতে লাগলো, তার কথা বলার ভঙ্গি, আচরণ, স্মৃতি, সমস্ত কিছু। কিন্তু মেটলেনের চোখে তখন
ঘৃণার আগুন জ্বলছিল, তাই প্রফেসর আমাকে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু আমাকে মারার আগে আমি তাকে মেরে ফেলেছিলাম। তোমরা মানুষজাত কখনোই বিশ্বাসের যোগ্য ছিলে না, না ভবিষ্যতেও থাকবে। আর তুমি এখন আমার আসল সত্য জেনে গেছো, তাই তোমাকে এখন মরতে হবে। তোমাকে মেরে আমি তোমার রূপ নিয়ে মানুষের মধ্যে থাকবো। একথা বলে মেটলেন মুহূর্তের মধ্যেই মিনার রূপ ধারণ করে। তারপর মিনার গলা চেপে ধীরে ধীরে তার শ্বাসরোধ করতে থাকে। শ্বাস নিতে কষ্ট হলেও মিনা ধীরে ধীরে বলে উঠে, প্রফেসর কি তোমাকে এটা বলেনি তুমি দিনের আলোতেও কেন বাইরে বেরোতে পারো? এ কথা শুনে মেটলেন থমকে যায়। মিনা আরও বলে, কারণ তুমি সম্পূর্ণ ফেয়ারি নও, তুমি হাইব্রিড, অর্ধেক মানুষ অর্ধেক পরী, তাই সূর্যের আলো তোমাকে পুড়িয়ে দেয় না। মিনা এবার তার চোখের দিকে তাকিয়ে বলে, পৃথিবীতে একা থাকার অনুভূতিটা কেমন সেটা বোঝা কঠিন, কিন্তু তুমি এই পৃথিবীতে একা নাও। তোমার মতো আরো অনেক হাফলিং আছে যারা কোনো না কোনো রূপে মানুষের মাঝেই লুকিয়ে আছে। কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে মেটলেনের মুখভঙ্গি বদলে যায়। তার শরীর কাঁপতে শুরু করে এবং হঠাৎ করেই তার রূপ ভেঙে পড়ে। মিনার মুখ মিলিয়ে এখন তার আসল অবয়ন প্রকাশ পায়। এক ঝলকে তার পিঠ থেকে পাখা বেরিয়ে আসে। চোখের পলকে সে জানলার দিকে তাকায়, যেন বহুদিন পর নিজের অস্তিত্ব সে উপলব্ধি করেছে। তারপর কোনো কথা না বলে এবং এক ঝটকায় পাখা মেলে আকাশের দিকে উড়ে যায়। ঘরের ভিতর এখন নিস্তব্ধতা নেমে আসে। এবার কয়েক সপ্তাহ পরের একটি দৃশ্য দেখা যায়, যেখানে মিনা এখন তার বোনের সঙ্গে থাকছে এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে। এক সন্ধ্যায় মিনা নিচু গলায় বলে, আমার মনে হয় সেই পরী এখনো আমার অনুসরণ করছে, হয়তো সে পুরোপুরি হারিয়ে যায়নি। তার বোন তাকে আশ্বস্ত করে বলে, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে, এমন কিছু আর হবে না। মিনা চুপ করে থাকে, কিন্তু তার চোখ স্তম্ভিত হয়ে যায়। এরপর গল্পের শেষ দৃশ্যে আমরা দেখি একটি ছোট্ট মেয়ে মিনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এবং তার চোখ দুটি অস্বাভাবিকভাবে স্থির। সে আর কেউ নয়, মেটলিন। নতুন এক রূপে, নতুন এক পরিচয়ে আবার মানুষের জগতে মিশে গিয়েছে। আর এর সাথেই আজকের এই রহস্যময় গল্প এখানেই শেষ হয়। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন।